ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা কবিতা পড়ব। আজকে থেকে আমাদের শুরু হবে কবিতার জার্নি। আজকের কবিতা নাম কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি রোমান্টিক পিরিয়ডের নোটেবল একজন কবি। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ছবি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে যাতে আমরা ভালোভাবে কানেক্ট করতে পারি তার জন্য আমি সেই সময়কার 19th সেঞ্চুরির এই ছবিটা আমি এখানে ইউজ করেছি। রোমান্টিক পিরিয়ড, যে সময় ইউরোপে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হচ্ছিল, রোমান্টিক পিরিয়ড যেটাকে নামে আমরা জানি, সেই সময়কার ছবিটা আমি এখানে ইউজ করেছি যাতে করে আমরা সেই সময়টাকে একটু হলেও স্পর্শ করতে পারি। তো প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের কবির ব্যাপারে। কবি কে, কবি কোথায় জন্মেছেন, কবি পরিচিতি ইন আ নাটশেল। ইনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আ ভেরি হ্যান্ডসাম ফেলো। ওনার জন্ম 17th এপ্রিল 1770। উনি জন্মেছিলেন ককারমাউথ ইন কাম্বারল্যান্ড। লিটারেরি পিরিয়ড ওনার রোমান্টিক এজ। নোটেবল কাজের মধ্যে পড়ছে দ্য প্রিলিউড, টিনটান অ্যাবে, ওড অন ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, solitary reaper, upon Westminster Bridge and others. So these are some of his important writings. উনি প্রচুর লেখালেখি করেছেন, প্রচুর প্রচুর প্রচুর, এবং উনি ওনার লেখালেখির পরিধি এতটাই বড় যে ওনাকে নিয়ে যদি আমি পড়াতে উম, আহ, চাই তাহলে আমার গোটা একটা ক্লাস, গোটা একটা ঘন্টাও কম পড়ে যাবে ওনাকে নিয়ে বলতে গেলে। তবে উনি ভীষণ পপুলার, উনি ভীষণ ইম্প্যাক্টফুল একজন কবি রোমান্টিক পিরিয়ডের। হু ওয়াজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে? আমাদের প্রশ্ন আসতেই পারে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে, কেন আমরা ক্লাস 11-এ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পড়বো। Wordsworth was a leader among England's romantic poets, solidifying a tradition that started with William Blake in the late 18th century and was expanded upon by poets like Percy Bysshe Shelley and John Keats toward the middle of the 19th century. ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন একজন লিডার। ইংল্যান্ডের রোমান্টিক পোয়েটরা যে ট্র্যাডিশনটাকে শুরু করেছিল, যেটা শুরু হয়েছিল উইলিয়াম ব্লেকের হাত ধরে লেট 18th সেঞ্চুরিতে, সেই যেটা পরে পিবি সেলি এক্সপ্যান্ড করেছিল, জন কিটস এক্সপ্যান্ড করেছিলেন 19th সেঞ্চুরির মিডল অব্দি। তো তাদের লিডার ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Like his peers মানে কি companions, Wordsworth questioned much of the established political and literary thinking of the time, especially between the 1790s and the early 1800s. উনিও বাকি ওনার কম্প্যানিয়নদের মতনই ছিলেন, পলিটিক্যাল ব্যাপার বলো, লিটারেরি থিঙ্কিং বলো, উনিও প্রশ্ন করতেন। His visits to France in the years following the French Revolution stoked in him a kind of democratic fervor that he would try to incorporate into his poetry. এবং উনি মাঝে মাঝে ফ্রান্সে ঘুরতে যেতেন, এবং উনি সেরকমই ফ্রেঞ্চ রেভলিউশন যখন হয়েছিল। আচ্ছা, তোমরা এখানে কমেন্ট করে আমাকে বলবে ফ্রেঞ্চ রেভলিউশন কোন সালে হয়েছিল। হুম। তো সেই যে ঘুরে উনি এসেছিলেন, সেটার একটা বড় ইম্প্যাক্ট ওনার উপর পড়েছিল, এবং যেটা পরবর্তীতে উনি ওনার কবিতার মধ্যে তুলে ধরেন। In his preface to Lyrical Ballads, a long introduction to the 1800s version of a book that featured both his poems and Samuel Taylor Coleridge, including The Rime of the Ancient Mariners, he insisted that poetry, arising out of repeated experience and regular feelings, uses a more permanent and a far more philosophical language. এই যে লিরিক্যাল ব্যালাডস বলছি, লিরিক্যাল ব্যালাডস হচ্ছে স্যামুয়েল কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের জয়েন্ট ভেঞ্চারে লেখা একটা পোয়েট্রি কালেকশন, এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমবার 1798-এ পাবলিশড হয়েছিল, পরবর্তীতে 1800 সালে একটা একটা প্রিফেস ওখানে অ্যাড করা হয়েছিল, যে প্রিফেসটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন। স্যামুয়েল টেলর কোলরিজ আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মধ্যে খুবই 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 ভালো বন্ধুত্ব ছিল, যদিও পরবর্তীতে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, কারণ স্যামুয়েল টেলর কোলরিজ হি ওয়াজ অ্যান ওপিয়াম অ্যাডিক্ট। তো সেই জন্য ওদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, বাট আদারওয়াইজ দে ওয়ার ভেরি গুড ফ্রেন্ড। তো এখানে ওয়ার্ডসওয়ার্থের কিছু কোট রয়েছে, কিছু কমেন্ট রয়েছে which are very important and impactful. নাম্বার 1 হচ্ছে যে পোয়েট্রি কেমন, পোয়েট্রি যেটা হচ্ছে আমাদের রিপিটেড এক্সপেরিয়েন্স এবং রেগুলার ফিলিং থেকে আসবে, uses a more permanent and a far more philosophical language. In this essay, he also famously asserted that poetry is a spontaneous overflow of powerful feelings. খুব ইম্পর্টেন্ট একটা লাইন, আমরা এটাকে একদম মুখস্থ করে রাখতাম। তো পোয়েট্রি কি, পোয়েট্রি হচ্ছে একটা স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস। তোমার মনের মধ্যে এমন একটা ভাব আসবে, ইউ উইল বি প্রেগনেন্ট উইথ ওয়ার্ডস, ইউ উইল বি সো ফুল অফ ওয়ার্ডস দ্যাট ইউল স্টার্ট রাইটিং অটোমেটিক্যালি।
কবিতা জোর করে কবিতা আসবে না। তুমি গাছ দেখছো, জঙ্গল দেখছো, নদী দেখছো, তোমার একদম ঝর্ণার জলধারার মতন তোমার ভিতরের মধ্যে একটা আবেগ, এত আবেগে তুমি আবেগ পরিপূর্ণ হয়ে যাবে যে তুমি কবিতাটা লিখতে শুরু করে দেবে। কবিতা ফোর্সফুল ভাবে হবে না যে আমি তোমার কারোরকে বলবো যে বিকাল 5টার মধ্যে আমার একটা কবিতা লিখে দিয়ে দাও, বা সকাল 7টার মধ্যে আমার একটা কবিতা লিখে দিয়ে দাও। দ্যাট ইজ নট পোয়েট্রি. Poetry is the spontaneous overflow of powerful feelings. It takes its origin from emotion recollected in tranquility. Suppose you saw something, or suppose তুমি কোনো জায়গায় ঘুরে আসছো, তো সেখান ঘুরে এসে তুমি যখন বসে আছো, তুমি যখন একা একা বসে আছো, এবং যখন তোমার মনে পড়ছে আমি কি সুন্দর পাহাড় দেখেছিলাম, কি সুন্দর সমুদ্র দেখেছিলাম, and you started writing, that is poetry. তো পোয়েট্রি হচ্ছে ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। সেটিং অফ দ্য পোয়েম, যে কবিতাটার ব্যাপারে আমরা আজকে পড়তে চলেছি, সেই কবিতাটার সেটিংটা জানতে হবে। তো যে কবিতার টাইটেলটাই আমরা দেখতে পাচ্ছি, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, September 3, 1802. তো অ্যাজ ইটস টাইটেল স্পেলস আউট, দ্য সেটিং ফর দ্য পোয়েম ইজ ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ওয়েস্টমিনিস্টার ব্রিজের সামনে লেখা, which spans the river Thames in London on September 3, 1802. September 3, 1802 তে লেখা, ওয়েস্টমিনিস্টার ব্রিজের সামনে দাঁড়িয়ে, যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ টেমস নদীর উপর দিয়ে চলে যাচ্ছে। ওয়েস্টমিনিস্টার ব্রিজ আমাদের হাওড়া ব্রিজের মতো, হাওড়া যেমন গঙ্গার উপর দিয়ে আছে সেরকম। ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ নাও অ্যান্ড ওয়াজ দেন ইজ এ নোটেবল লোকেশন ইন লন্ডন। যেমন হাওড়া ব্রিজ একটা নোটেবল লোকেশন কলকাতা, তেমন ওয়েস্টমিনিস্টার ব্রিজও লন্ডনের একটা নোটেবল লোকেশন ছিল। In 1802, its west bank was home to the British Houses of Parliament, and Westminster Abbey stands a bit more to the west. 1802 তে এর যে পশ্চিমের তীর যেটা ছিল, ব্যাংক মানে তীর, সেখানে ব্রিটিশ হাউসেস অফ পার্লামেন্ট ছিল। এবং ওয়েস্টমিনিস্টার অ্যাবি, যেটা ভীষণ বিখ্যাত, সেটাও এর থেকে আরেকটু পশ্চিমে ছিল, যেখানে সমস্ত নোটেবল মানুষদেরকে কবর দেওয়া আছে, সমাধি দেওয়া আছে। দ্য ইয়ার 1802 ইজ ইম্পর্টেন্ট ফর টু রিজনস। 1802 সালটা দুটো জিনিসের জন্য ইম্পর্টেন্ট। ওয়ান, it tells readers that the poem was written about London during the Industrial Revolution. হুম, আমাদেরকে কি জানাচ্ছে যে লন্ডনের সিচুয়েশন কেমন ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়ে। a period of major growth and change for the city. শহর সেই সময় মেজরলি গ্রো করছিল, চেঞ্জ হচ্ছিল। নাম্বার টু হচ্ছে, ইট মিনস দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ওয়াজ স্টিল ফ্রেশ ইন দ্য মেমোরি অফ ইউরোপ। আর ইউরোপের লোকজনের মধ্যে তখনও ফ্রেঞ্চ রেভলিউশনটা ফ্রেশ, কারণ সদ্য সদ্য ফরাসি বিপ্লব ঘটে গেছে। তোমাদের কিন্তু হোমওয়ার্ক, আমাকে কমেন্ট করতে হবে ফ্রেঞ্চ রেভলিউশন কখন হয়েছিল। Though distraught over its revolution into reign of terror, Wordsworth was deeply influenced by democratic principle espoused by the French revolutionaries. So he was greatly moved by the French revolutionaries. He accepted the fact যে reign of terror এ কিছু কাজ হয় না, democratic principle is more important. Even though the poem itself makes no mention of any of this context, it helps readers understand the poem's efforts to see a sort of democratic beauty in the sprawling urban landscape. যদিও কবিতার মধ্যে এগুলো মেনশন করা নেই, কিন্তু আমরা যে কোনো কবিতা পড়তে গেলে তার ব্যাকগ্রাউন্ড, তার হিস্ট্রি, তার সমসাময়িক কনটেক্সটটা জানতে হবে। তো সেই ভিত্তিতে আমরা বলতে পারি যে এই কবিতাটার মধ্যে একটা কিন্তু ওই ব্যাপার রয়েছে, আরবান ল্যান্ডস্কেপের ব্যাপার রয়েছে। নেক্সট, though Wordsworth presumably wrote it in 1802, Wordsworth published Westminster Bridge in a collection titled Poems. ওয়ার্ডসওয়ার্থ কবিতাটা লিখেছিলেন 1802-এ, কিন্তু কবিতাটা উনি পাবলিশ করেছিলেন একটি পোয়েট্রি কালেকশন। ঠিক আছে, যেই পোয়েট্রি কালেকশনটার নাম হচ্ছে পোয়েমস। ওকে, সো আই এম হাইলাইটিং দিস এরিয়া সো দ্যাট তোমরা ভালো করে এটা মনে রাখতে পারো। তোমরা অবশ্যই যখন তোমরা অ্যান্সার লিখবে তখন এটা মেনশন করবে। In 2 volumes in 1807, the collection contains some of Wordsworth's best known poems. এই কালেকশনে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কবিতা রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। কি কি কবিতাগুলো রয়েছে? such as I wandered lonely as a cloud, in which the speaker indulges in an activity typical of Wordsworth, using the inward eye to reflect on a moments of previous tranquility in nature. এই যে কবিতাটার আমি কথা লিখেছি, I wandered lonely as a cloud, this poem is important কারণ এখানে কবির ওই যে একটা ইনার ব্যাপার কাজ করছে, ইনার মোমেন্ট, to reflect on a moment of previous tranquility in nature. Westminster Bridge is one of a cluster of sonnets that focus on humanity's impact on the world, but it differs from the others in its apparent optimism. Okay, now historical backdrop. So what is the historical backdrop of this poem? In 1802, Europe was undergoing the first industrial revolution.
as machine manufacturing replaced the agrarian economy. ইউরোপে এই 19th সেঞ্চুরি মানে 1802 থেকে শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং যেটা একটা ভীষণ শিল্প বিপ্লব, ইউরোপের শিল্প বিপ্লব একটা ইম্প্যাক্টফুল ব্যাপার। তো মেশিন ম্যানুফ্যাকচারিং রিপ্লেস করে দিয়েছিল অ্যাগ্রারিয়ান ইকোনমিকে। অ্যাগ্রারিয়ান ইকোনমি মানে এগ্রিকালচার। এগ্রিকালচারের যে ইকোনমি ছিল সেটাকে রিপ্লেস করে দিল মেশিন। সিটিজ লাইক লন্ডন গ্রিউ, লন্ডন বাড়তে থাকলো দ্রুত গতিতে, অ্যান্ড পিপল স্টার্টেড মেকিং আ মাচ মোর নোটিসেবল ইম্প্যাক্ট অন নেচার। আর যে সমস্ত মানুষজন ছিল তারাও একটা কিন্তু ইম্প্যাক্টফুল ব্যাপার তাদের মধ্যে আসলো। সো তাদের স্টেটাস চেঞ্জ হয়ে গেল, তাদের ইকোনমি চেঞ্জ হয়ে গেল। দ্য টেকনোলজিক্যাল চেঞ্জ অলসো রিজাল্টেড ইন সোসাইটাল upheaval in 1811. For example, a group of English textile workers known as the Luddites rebelled against their employers. এবং এই সময়ে বেশ কিছু কিছু জায়গায় রেভলিউশন হচ্ছিল। হ্যাঁ, আম, কারণ রিজন হতে পারে 1790, সরি আমি বলেই দিচ্ছিলাম। এনিওয়ে, ফ্রেঞ্চ রেভলিউশনের ব্যাপারটা তখনও টাটকা ছিল। তো আমি আমি বলবো না, এটা তোমাদের হোমওয়ার্ক। ফ্রেঞ্চ রেভলিউশন কত সালে হয়েছে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। আমার স্লিপ অফ টাং হয়ে যাচ্ছিল। এনিওয়ে, ডিস্ট্রয়িং দ্য মেশিনস দ্যাট হ্যাড বিগান টু রিপ্লেস দেম। তো কিছু তাঁতি, কিছু টেক্সটাইল ওয়ার্কার তারা তারা রিভল্ট করে যে আমাদের হাতের কাজ, মেশিন কি করবে? মেশিন তো মানুষের থেকে বেশি কাজ করতে পারবে, কিন্তু মেশিনের স্বকীয়তা নেই, এটা আমরা বলতে পারি। মানুষের স্বকীয়তা রয়েছে, মেশিনের স্বকীয়তা নেই। কিন্তু তাও তারা এটাই বলছিল যে মেশিন আসার পর ওদের কাজ রিপ্লেস হয়ে যাচ্ছে। Also, at this time, the French Revolution was a recent memory. Wordsworth was highly sympathetic to the French democratic causes. আর ওয়ার্ডসওয়ার্থ প্রচন্ড পরিমাণে ফ্রেঞ্চ ডেমোক্রেটিক কজেস এর গণতন্ত্রের উপর উনি খুব সিম্প্যাথেটিক ছিলেন। Though disgusted by the ensuing reign of terror, কিন্তু ওনার মধ্যে ওই ডিসগাস্টিং একটা ফিল আসতোই যে কেউ রেইন অফ টেরার করবে, মানে একদম মানে একদম দাবিয়ে রাখবে কাউকে, একদম দোর্দণ্ড প্রতাপ থাকবে, এই ব্যাপারটা উনি পছন্দ করতেন না। While living in France in the early 1790s, Wordsworth met and fell in love with Annette Vallon. তো উনি যখন 1790s এর শুরুতেই ফ্রান্সে ছিলেন, তখন ওয়ার্ডসওয়ার্থ অ্যানিট ভ্যালনের প্রেমে পড়েন। And in 1792, she gave birth to their daughter, Caroline. 1792 অ্যানেটের একটি মেয়ে হয় যার নাম ছিল ক্যারোলিন। According to the journals of Wordsworth's sister Dorothy, who was also a poet, Westminster Bridge was conceived on the morning of her departure with her brother to Calais, France. তো ডরোথির ভাষায়, ডরোথি ওয়ার্ডসওয়ার্থের বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, উনিও কবি ছিলেন একটা। ওনার ভাষায় এই কবিতাটা কখন লেখা হয়েছিল? যখন একদিন উনি মানে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ এবং ওনার ভাই অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওনারা যখন সকালবেলা একদিন ক্যালেই যাচ্ছিলেন ফ্রান্সে। দ্য পারপোজ অফ দ্য ট্রিপ ওয়াজ টু ভিজিট ক্যারোলিন। এবং ওনারা ফ্রান্সে যাচ্ছিলেন কারণ ওনারা ক্যারোলিনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ক্যারোলিন ওয়াজ দ্য ডটার অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হুম ওয়ার্ডসওয়ার্থ হ্যাড নেভার মেট, যার সঙ্গে ওয়ার্ডসওয়ার্থের কখনো দেখাই হয়নি, জন্মাবধি দেখাই হয়নি। And inform Annette to of Wordsworth's plans to marry his childhood friend Mary হাচিনসন। তো দুটো কারণে উনি যাচ্ছিলেন, এক মেয়ের সঙ্গে দেখা করতে, আর একটা হচ্ছে অ্যানেটকে ইনফর্ম করতে যে ওয়ার্ডসওয়ার্থ বিয়ে করতে চলেছে ওয়ার্ডসওয়ার্থের ছোটবেলার বন্ধু মেরি হাচিনসনকে। প্যাথেটিক, রাইট? এনিওয়ে, ওয়ার্ডসওয়ার্থ পুট ডাউন আ রেকর্ড অফ দ্যাট দিস ভিজিটস টু। এই পুরো ঘটনাটার উনি একটা রেকর্ড রেখেছিলেন ডায়েরি রাইটিং এর মাধ্যমে। In the sonnet, it is a beauteous evening calm and free. He describes walking on the beach with Caroline at sunset. তো ক্যারোলিনের সঙ্গে দেখা হচ্ছে, সেখানে উনি ঘুরছেন, এবং এটা ওনার ডেসক্রিপশনও রয়েছে এখানে, বিউটিয়াস ইভিনিং বলে, বিউটিফুল একটা ইভিনিং। And Caroline was the illegitimate daughter of William Wordsworth and Annie Vallon, born in 1792. I have mentioned here with Wordsworth not seeing her until she was 9 years old. 9 বছর বয়স হওয়া অবধি কিন্তু ওয়ার্ডসওয়ার্থ মেয়ের সঙ্গে দেখা করতে পারেনি। এটা গেল আমাদের হিস্টোরিক্যাল ব্যাকড্রপ। The sonnet was inspired during Wordsworth's journey with his sister Dorothy on July 31st, 1802, as they crossed Westminster Bridge en route to Calais. এটা more information. Dorothy recorded this moment in her journal. Dorothy এটা ওনার ডায়েরিতে রেকর্ড করেছিলেন, describing the breathtaking scene of the city. শহরটার যে সৌন্দর্য, নৈসর্গিক সৌন্দর্য, সেটাকে উনি মানে লিখেছিলেন, ডিসক্রাইব করেছিলেন। সেন্ট পলস ক্যাথিড্রাল, দ্য রিভার অ্যান্ড বোটস ইলুমিনেটেড বাই দ্য মর্নিং সান। এত সুন্দর একটা শহর, দূরে দেখা যাচ্ছে সেন্ট পলের ক্যাথিড্রাল, নদী, বোট, সকালের ঝকঝক করা সূর্য, সব মিলিয়ে একটা ভীষণ ইম্প্যাক্টফুল মর্নিং ছিল। সি নোটেড দ্য অ্যাবসেন্স অফ স্মোক অ্যান্ড লাইকেন দ্য পিউরিটি অফ দ্য সাইট টু ওয়ান অফ নেচার্স গ্র্যান্ড স্পেকটেকলস।
না রয়েছে এখানে ধোঁয়া, না রয়েছে এখানে কোনো রকম কোনো নোংরা। এত সুন্দর একটা ফ্রেশ যে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওনারা দুজনেই খুব ব্যাপারটাকে এনজয় করেছিলেন মর্নিংটাকে। ওয়ার্ডসওয়ার্থ captures this quiet, calm and radiant beauty in a sonnet that contrasts the usual hustle of London with its serene morning stillness. We mounted the Dover coach at Charing Cross. It was a beautiful morning. The city, St. Paul's, the river, and a multitude of little boats made a most beautiful sight. The houses were not overhung with their cloud of smoke, and they were spread out endlessly. Yet the sun shone so brightly with such pure light that there was even something like a purity of nature's own grand spectacles. So this is the piece that I took from Dorothy Wordsworth Journal, July 31st, 1802 তে লেখা। ওকে, চলো এইবার আসবো আমরা কবিতাতে। We were waiting for it for a long time, right? So this is a poem, this is a sonnet actually. এবং আমি কবিতাটা পড়তে পড়তেই এক্সপ্লেন করে দেবো, যদিও এক্সপ্লেনেশন রয়েছে পরে, আমি সেগুলোকেও রিড আউট করে দেবো। Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by a sight so touching in its majesty. This city now doth like a garment wear the beauty of the morning silent bear. Ships, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. তো এটা একটা যেহেতু সনেট, তো ৮ আর ৬ এইভাবে আমরা পড়বো। কবি শুরু করছেন কেমন করে? Wordsworth starts this poem by saying that the scene of the city from Westminster Bridge is so beautiful that there cannot be anything more beautiful than this scene on this earth. এই জায়গাটা এত সুন্দর যে পৃথিবীতে যেন এর চাইতে সুন্দর জায়গা হয় না। Earth has not anything to show more fair. পৃথিবীতে এর চাইতে বেশি বিউটিফুল দেখানোর কিছু নেই, এটাই সবচাইতে সুন্দর। Dull would he be of soul who could pass by a sight so touching in its majesty. তো এই যে জায়গাটা, এটা এতটাই সুন্দর যে এর চাইতে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর নেই। A man who can pass by this beautiful scene without being affected by it would be very dull. সেই লোকটা যে এই এত সুন্দর নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যকে অ্যাভয়েড করে চলে যাবে, সেই মানুষটা নিতান্তই ডাল। না হলে প্রত্যেকটা মানুষ এনচ্যান্টেড হয়ে যাবে এই বিউটির কাছে। This city now doth means does. This city now doth like a garment wear the beauty of the morning silent bear. এখানে উনি personification use করেছেন। The city now doth like a garment wear. Personification, simile দুটো use করা হয়েছে। তো wear the beauty of the morning silent bear. সিটি এখানে কি করছে? সিটি এখন কাপড় পরার মতন পরে নিয়েছে সকালের সৌন্দর্যটাকে। ওকে, so the sight is full of grandeur and appeals greatly to the heart. It seems that the city of London is wearing a white dress of light of the morning. সিটিকে এখানে পার্সনিফাই করা হয়েছে। সিটি তো আর কাপড় পরতে পারবে না, সিটিকে পার্সনিফাই করা হয়েছে। আর সিমিলি কেন? গার্মেন্টের সঙ্গে তুলনা করা হয়েছে দ্য বিউটি অফ দ্য মর্নিং কে, সেই জন্য এটা সিমিলি। এটা পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে সকালের সৌন্দর্যটাকে। সাইলেন্ট বেয়ার, ওকে, সাইলেন্ট বেয়ার, চারিদিকটা ভীষণ সাইলেন্ট এবং কোনো নয়েজ নেই। দ্য সিটি ইজ উইদাউট দ্য নয়েজ অফ দ্য ডে, সাইলেন্ট অ্যান্ড পিসফুল অ্যান্ড ওপেন আপ টু দ্য স্কাই। বেয়ার, এখানে বেয়ার মানে ওপেন আপ টু দ্য স্কাই। আমরা আকাশটাকে যেন আরো ঝকঝকে তকতকে দেখতে পাচ্ছি। ইটস নট লাইক দ্য টিপিক্যাল প্লেসেস যেখানে কলকারখানা রয়েছে, ধোঁয়া, নোংরা, পলিউশন, সেরকম কিচ্ছু নেই। এটা যেন অনেক বেশি সুন্দর, অনেক অন্যরকম, অনেক বেশি একটা ফ্রেশ একটা ব্যাপার রয়েছে। আম, তো এখান থেকে আমি এই যে এই কটা লাইন পড়ালাম বেয়ার অব্দি, এখানে যতগুলো ফিগার্স অফ স্পিচ ইউজ করা হয়েছে সেটা আমি বলে দিই। তার আগে বলি হোয়াট ইজ ফিগার্স অফ স্পিচ। ফিগার্স অফ স্পিচ মানে হচ্ছে কবিতার ক্ষেত্রে কিছু কিছু ডিভাইস ইউজ করা হয় যেটাকে রেটোরিক্যাল ডিভাইস বলে। রেটোরিক্যাল ডিভাইসের মধ্যে ফিগার্স অফ স্পিচ আসে। রেটোরিক্যাল ডিভাইস কি? আমরা যেরকম আমাদেরকে সুন্দর দেখানোর জন্য আমরা অর্নামেন্টস পরি, আমরা জুয়েলারি পরি যাতে করে আমাদের সুন্দর লাগে, তেমন একটা সেন্টেন্সকেও সুন্দর দেখানোর জন্য কিছু কিছু টার্ম, কিছু কিছু শব্দ ইউজ করতে হয়।
আম, তো যেগুলো সেন্টেন্সের সৌন্দর্যটাকে বিউটিফাই করে, সেন্টেন্সটাকে আরো এনরিচ করে, তো সেটাকেই ফিগার্স অফ স্পিচ বলে। যেরকম আমরা আম, ছেলেরা হচ্ছে পারফিউম ইউজ করে, বেল্ট ইউজ করে, ওয়ালেট ইউজ করে, রিং ফিঙ্গার ইউজ করে, ওকে, যাতে করে তাদেরকে সুন্দর লাগে। মেয়েরা যেরকম নানান অর্নামেন্টস ইউজ করে, তেমন ফিগার্স অফ স্পিচ বা ইউজ করা হয় রেটোরিক্যাল ডিভাইসের ক্ষেত্রে। এবং অনেক ধরনের ফিগার্স অফ স্পিচ রয়েছে। আমি প্রথম সেন্টেন্সে যে ফিগার্স অফ স্পিচ ইউজ করেছে সেটা বলছি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। তো এইখানে পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। প্রথমে তো পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে কারণ আর্থকে বলা হচ্ছে, আর্থ অ্যাজ ইফ আর্থ ইজ আ পার্সন। পার্সনিফিকেশন মানে যখন আমরা কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের উপরে প্রাণ দিয়ে তাকে মানুষের মতো ট্রিট করব, তখন পার্সনিফিকেশন বলে। তো আর্থ হ্যাজ নট এনিথিং, আর্থ হ্যাজ মানে অ্যাজ ইফ আর্থ কোনো মানুষ আর্ট কিছু দেখাচ্ছে। তো এটা পার্সনিফিকেশনও হবে, এটা হাইপারবোলও হবে। হুম। হাইপারবোল কেন? কারণ কোনো একটা জায়গা পার্টিকুলারলি সুন্দর হয় না, গোটা পৃথিবীতে এর চাইতে অনেক ঢের 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 সুন্দর জায়গা রয়েছে। তো এটাকে হাইপারবোল বলে। হাইপারবোল মানে, হাইপার মানে জানি আমরা বাড়িয়ে, আর বোল মানে বলা, এভাবে মনে রেখো। হাইপারবোল মানে যখন আমরা কোনো কিছুকে বাড়িয়ে চাড়িয়ে রং মিশিয়ে বলি, তখন সেটাকে হাইপারবোল বলে। সো দ্য ভেরি ফার্স্ট লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ বোথ পার্সনিফিকেশন অ্যান্ড হাইপারবোল। ওকে, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, এটাকে ইনভার্সন বলে। ইনভার্সন মানে ওয়ার্ডস ইন দ্য লাইন হ্যাভ বিন রিঅ্যারেঞ্জড ফর পোয়েটিক এফেক্ট। ওয়ার্ড এখানে বলতেই পারতো ডাল পিপল, যে এই পাশ দিয়ে যে পেরিয়ে যাবে সে ডাল। এখানে কেমন করে ইনভার্ট করা হলো, ব্যাপারটাকে ঘুরিয়ে বলা হলো, ঘুরিয়ে নাক দেখানো হলো। ডাল উড হি বি, সেই ডাল উড হি বি, সেই লোকটা মানে বোকা হবে টাইপের, মানে বোকা লোক এরকম ভাবে না বলে সেই লোকটা বোকা হবে, এবার ঘুরিয়ে বলা হলো। সেই জন্য এটাকে আমরা ইনভার্সন বলবো। নাও দিস সিটি নাও ডাথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, এটা আমি বললাম। তো এটাকে আমরা পার্সনিফিকেশন বলবো এবং সিমিলি বলবো। হুম। তো আই হোপ এতদূর অব্দি ক্লিয়ার। আচ্ছা, এখানে প্যারাডক্সও হবে, কেমন? দিস সিটি ওয়ার্স দ্য মর্নিং সানলাইট লাইক আ গার্মেন্ট, আ পিস অফ ক্লোদিং। তারপরেই এখানে উনি বলছেন সাইলেন্ট বেয়ার, তো এটা প্যারাডক্সও হবে। প্যারাডক্স মানে যখন আমরা আহ, দুটো শব্দ এমন ইউজ করি যে দুটো শব্দ একটা একটা অপরটার বিপরীত। একটা এখানে বলা হচ্ছে যে জামা জামা পরছে, আবার এখানে রয়েছে বেয়ার। বেয়ার মানে আমরা জানি খালি বা নগ্ন। তো এখানে যদিও সেই বেয়ার না, এখানে বেয়ার মানে আমরা আকাশটাকে স্পষ্ট পরিষ্কার স্বরূপ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এতদূর অব্দি আমাদের ক্লিয়ার হলো কতগুলো ফিগার্স অফ স্পিচ আমরা ইউজ করলাম। নাও নেক্সট হচ্ছে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। ঠিক আছে। তো নাও এখানে শিপস, টাওয়ার্স, ডোমস, তো এখানে উনি কি বলছেন যে আম, এই যে নদীটা রয়েছে, হুম, দ্য পোয়েট সেইজ দ্যাট ইন দ্য রিভার দেয়ার আর শিপস। শিপস রয়েছে, টাওয়ার রয়েছে, দূরেই রয়েছে টাওয়ার, অ্যান্ড অন দ্য ব্যাঙ্ক দেয়ার আর টাওয়ার্স। নদীর তীরে রয়েছে টাওয়ার, শিপ রয়েছে, টাওয়ার রয়েছে, ডোমস। ডোমস হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রালকে বলা হচ্ছে ডোম। ডোম রয়েছে, চার্চ রয়েছে, থিয়েটার্স রয়েছে, আর কি রয়েছে? টেম্পলস লাই ওপেন আন্টু দ্য ফিল্ডস, এবং এগুলো সব রয়েছে কোথায়? ওপেন, ওপেন আপ টু দ্য স্কাই, ওপেন আপ টু দ্য স্কাই, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। আর এগুলো সব কেমন? এগুলো সব হচ্ছে ব্রাইট। দ্য পোয়েট ইজ সেইং যে এই সমস্তগুলো ব্রাইট, গ্লিটারিং ইন দ্য স্মোকলেস মর্নিং এয়ার। কোনো স্মোক নেই, কোনো ধুলো নেই, কোনো ধোঁয়া নেই। নেভার ডিড, এতদূর অব্দি গেল তাহলে আমরা প্রথম 8টা লাইন। যে প্রথম 8টা লাইনকে কি বলা হয়? অক্টেভ। শেষের 6টা লাইনকে কি বলা হয়? সেস্টেট। মাথায় রাখবে। Never did sun more beautifully steep in his first splendor, valley, rock, or hill. Never saw I, never felt a calm so deep. The river glideth at his own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty heart is lying still. তো লাস্ট 6টা লাইনে কি বলছে দেখো। হি ইজ স্পিকিং অফ দ্য গ্লোরিয়াস বিউটি অফ দ্য সানশাইন অফ দ্য মর্নিং। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার। সূর্যকে কখনো এত ঝকঝকে আগে কখনো দেখিনি, এভাবে সূর্যকে উঠতে আগে কখনো দেখিনি।
এভাবে সূর্যের কিরণটা এভাবে পিছলে পড়তে আগে কখনো দেখিনি। সূর্যের রশ্মি, সূর্যের কিরণ কোথায় কোথায় পড়ছে? ভ্যালি, রক, হিল। সূর্যের রশ্মি, সূর্যের প্রথম কিরণ ছড়িয়ে পড়ছে, ভ্যালিতে ছড়িয়ে পড়ছে, রকে ছড়িয়ে পড়ছে, হিলে ছড়িয়ে পড়ছে। So he expresses the view that the sun was never seen in the grandeur of the beauty of sunshine in any valley or in any rock or hill as it is shining on this morning. Never saw I, never felt a calm so deep. Now the poet is saying that he neither saw nor felt such deep calm ever before. এত শান্তি আমি আগে কখনো ফিল করিনি, এত চারিদিক শান্তি, এত নিস্তব্ধতা। The river glideth at his own sweet will. এই যে নদীটা দেখতে পাচ্ছ, নদী টেমস, টেমস flows majestically in its own course. Majestically টেমস নদী বয়ে চলেছে নিজের ছন্দে, নিজের তালে। At his own sweet will, will মানে নিজের ছন্দে, নিজের তালে। Dear God, the very houses seem asleep. Oh God, the poet feels grateful to God for the quiet scene in which even the house appears so still as if they are sleeping. ওকে, এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে সবাই ঘুমাচ্ছে, চারিদিক নিস্তব্ধ, শান্তি একটা পরিবেশ। It seems that the heart of the big city has stopped beating to see the beauty of the calm and quiet of the natural objects. So this calm and quiet beauty of morning has been placed by a contrast to the কমার্শিয়াল ক্যারেক্টার অফ দ্য সিটি অফ লন্ডন। ওই যে লন্ডনের শহরের থেকে একদম অপোজিট হচ্ছে এই জায়গাটা, যেখানে নৈসর্গিক সৌন্দর্য রয়েছে, একটা গ্রামের ব্যাপার রয়েছে, গ্রামের পরিবেশ রয়েছে, যেখানে পলিউশন নেই, যেখানে সবকিছু অনেক ফ্রেশ, অনেক পিওর। and all that mighty heart is lying still. So this place is very beautiful, this place is calm, quiet, and কোনো নয়েজ নেই, কোনো হাসল বাসল নেই, সবাই যেন শান্তিতে ঘুমাচ্ছে। এভরিথিং ইজ প্রিটি calm and quiet. So looking at the beauty of London city in the early evening, the poet is quite mesmerized by it. চলো এবার আমরা বাকি ফিগার্স অফ স্পিচ কি কি ইউজ করা হয়েছে সেটা একটু শুনে নিই, তারপর আমরা রাইম স্কিমে যাব, কেমন? ওকে, তাহলে এবার এখান থেকে কি সিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, এখানে অ্যালিটারেশন ইউজ করা হয়েছে কারণ লেটার টি টা রিপিটেড হচ্ছে। অ্যালিটারেশন মানে যখন পার্টিকুলারলি কোনো একটা বর্ণ, কোনো একটা কোনো একটা লেটার বারবার রিপিটেশন হয়, তখন সেটাকে আমরা অ্যালিটারেশন বলি। এখানে অ্যালিটারেশন হচ্ছে আম, এই যে আমি তোমাদের দেখিয়ে আবার আমি রিমুভ করে দেব। আম, এখানে অ্যালিটারেশন ইউজ করা হচ্ছে এই যে টাওয়ার্স, ও ও সরি, টাওয়ার্স টি, থিয়েটার্সের টি এবং টেম্পলের টি। তো এই যে টি 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 তিনবার ইউজ করা হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো অ্যালিটারেশন। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার হচ্ছে সান মোর বিউটিফুলি স্টিপ, এটাও ইনভার্সন আমরা বলতে পারি। দ্য ওয়ার্ডস ইন দ্য লাইন হ্যাভ বিন রিঅ্যারেঞ্জ ফর পোয়েটিক এফেক্ট। হাইপারবোলও বলতে পারি। Here the poet declares that the effect of the morning sun on the city of London creates a beauty that has never been experienced before clearly. This is exaggerated statement. এটা এক্সাজারেট করে বলা হচ্ছে। হাইপারবোল মানে বাড়িয়ে চাড়িয়ে বলে, এক্সাজারেটিং ওয়েতে বলা। হ্যাঁ, এমন ভাবে বলা হবে যে আমরা সবাই মানে ভাববো যে আরে এটা এরকম তো নর্মালি হয় না। এবং এটা পার্সনিফিকেশনও হবে। ঠিক আছে, পার্সনিফিকেশন, কারণ এখানে সানকে পার্সনিফাই করা হচ্ছে, মেল প্রোনাউন ইউজ করা হচ্ছে, ইন হিজ মেল প্রোনাউন। ঠিক আছে, নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ, এখানে হাইপারবোল ইউজ করা হচ্ছে। কবি এখানেও বাড়িয়ে চাড়িয়ে এক্সাজারেটিং স্টেটমেন্ট উনি দিচ্ছেন, এবং উনি বলছেন যে আমি আগে এর মতন কামনেস আগে কখনো দেখিনি। এরকমটা হয় না, হয়তো বা উনি এরকম এর চেয়েও বেশি হয়তো কামনেস কোথাও দেখেছেন, বাট নাও হি ইজ এক্সাজারেটিং, সিম্পলি এক্সাজারেটিং। এখানেও আমরা ইনভার্সন বলতে পারি, আম, কারণ এখানে ওয়ার্ডস গুলোকে আবার রিঅ্যারেঞ্জ করে লেখা হচ্ছে। দ্য glideth at his own sweet will, এটা পার্সনিফিকেশন ইউজ করা হচ্ছে, যে রিভার নিজের নিজের মতন করে বয়ে যাচ্ছে, এখানেও হিজ ইউজ করা হচ্ছে প্রোনাউন, রিভারকে মেল প্রোনাউন বিস্টাও করা হচ্ছে, তো এটাও পার্সনিফিকেশনের এক্সাম্পল। ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এটাও পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনের সঙ্গে সঙ্গে আমরা এখানে অ্যাপোস্ট্রফিও বলতে পারবো। অ্যাপোস্ট্রফি মানে যখন আমরা কাউকে কাউকে মানে উল্লেখ করে কিছু বলছি, কারোর উদ্দেশ্যে কিছু বলছি, তখন সেটা অ্যাপোস্ট্রফি।
তো এই গেল আমাদের ফিগার্স অফ স্পিচ। আই হোপ ইট ইজ ক্লিয়ার। এটা লেখা হচ্ছে আয়াম্বে। আয়াম্ব হচ্ছে is a two-syllable metrical pattern in poetry in which one unstressed syllable is followed by a stressed syllable. একটা আনস্ট্রেসড সিলেবলের পাশে একটা স্ট্রেসড সিলেবল থাকে। দেখো, কবিতা তো গানের মতন করে পড়তে হয়। গান আমরা তো গানের মধ্যে উঁচ নিচ খাদ চড়া এগুলো থাকে। তোমরা যারা গান গাও, গান শোনো, তারা জানো কোনো গানই এক রিদমে হয় না। হুম। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা এক্সাম্পল যদি দিই, তাহলে এরকম হবে। উম আম, এই গানটাই মাথার মধ্যে আসছে, তো এটাই গাইছি আমি। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। দেখো, এই গানটায় আমি স্ট্রেস আর আনস্ট্রেস ইউজ করা হলো। ভারত আমার ভারত বর্ষ, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস। তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি কেমন করে কবিতায় আমরা আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস দেখবো। তো এখানে সিম্পলি দেখো, আনস্ট্রেসের সিম্বল হচ্ছে এইটা, স্ট্রেসের সিম্বল হচ্ছে এইটা। ঠিক আছে? আনস্ট্রেস মানে এটা, স্ট্রেস মানে এটা। আর এটাকে আমরা বলি আয়াম। ওকে, আয়াম। তোমরা খাতায় নোট করতে পারো, বা আমি এক্ষুনি উম, আমার আমি লিখে রেখেছি এগুলো, আমি আমি আহ, দেবো, তো তোমরা সেখান থেকে স্ক্রিনশট নিতে পারো। মাফ করবে, এত বাজে হাতের লেখাটা হয়ে গেলে এনিওয়ে এটা মুছে দিচ্ছি, আমার ভালো লাগছে না। এনিওয়ে, তো স্ট্রেস আনস্ট্রেস বুঝতে পারছো। এখানে আমি এখন বোঝাবো আয়াম। এবং এটা পেন্টামিটারে লেখা। পেন্টামিটার মানে যেখানে 5টা ডিভিশন হবে। ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9। আর্থ, এক, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ঠিক আছে? 5টা ডিভিশন হলো এখানে। 5টা ডিভিশন মানে আমি সেন্টেন্সটাকে 5 ভাগে ভাগ করলাম। এবং যেহেতু কবিতা আমরা ছন্দে পড়ি, তো আমরা কবিতাটাকে কেমন করে পড়বো? Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by, a sight so touching in its majesty. ঠিক আছে? তো যেহেতু 5টা ভাগে ভাগ হলো এই শব্দ, এই সেন্টেন্সটা, তাই এটাকে আমরা বলবো পেন্টামিটার। পেন্টা মানে 5। আর এখন আমরা এটাকে আয়াম বলছি। কেন আয়াম বলছি দেখো। Earth has not anything to show more fair. আর্থ হ্যাজ, আর্থে আমরা স্ট্রেস পড়ছে না। আর্থ হ্যাজ এ স্ট্রেস পড়ছে। হ্যাজ, হ্যাজ মানে খানিকটা তোমার জোর দিয়ে বলা হচ্ছে। আর্থ হ্যাজ, আর্থ হ্যাজ নট এনি, নটে আমরা আনস্ট্রেস। আর্থ হ্যাজ নট এনি থিং টু সো, ও ও সরি, আর্থ হ্যাজ not any thing to show more fair. Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by, a sight so touching in its majesty, this city now doth like a garment wear. তো এই যে আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস, এইটা কিন্তু পুরো কবিতা জুড়ে ফলো হয়েছে। এই জন্য এই কবিতাটাকে আমরা বলবো আয়াম্বিক পেন্টামিটার। তাহলে এই কবিতাটা তোমাদের যদি এমসিকিউ আসে যে এই কবিতাটা কোন মিটারে লেখা হয়েছে, তাহলে হবে আয়াম পেন্টামিটারে লেখা হয়েছে। অ্যান্ড হোয়াট ইজ আয়াম? আয়াম হচ্ছে টু সিলেবল মেট্রিক্যাল প্যাটার্ন ইন পোয়েট্রি, যেখানে ওয়ান আনস্ট্রেস সিলেবল উইল বি ফলোড বাই আ স্ট্রেস সিলেবল। প্রথমে আনস্ট্রেস সিলেবল থাকবে, তারপরে স্ট্রেস সিলেবল থাকবে। ঠিক আছে? এটা আমি মুছে দিচ্ছি। এগুলো আমি সব তোমাদের দেবো, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। আর যদি তোমাদের কিছু প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই জানিও। আই উইল ট্রাই টু হেল্প ইউ। এবার আসছি আমরা রাইম স্কিমে। রাইম স্কিম মানে কোন ছন্দে লেখা হয়েছে। এটা যেহেতু একটা ইতালিয়ান সনেট, তো ইতালিয়ান সনেট এ বি বি এ ফর্মে লেখা হয়। আমি দেখো সেটা বোঝাচ্ছি কেমন করে আমরা বুঝবো। রাইম স্কিম, রাইম স্কিম মানে যখন
এই যে মানে সে- এই সেন্টেন্সের শেষের শব্দগুলোর সাথে যখন আমরা মিল পাবো নেক্সট সেন্টেন্সে, তখন সেটাকে রাইম স্কিম বলা হয়। তো এটা ABBA ফরম্যাট মেনে চলেছে। আমি পড়ছি। আর্থ হ্যাজ নট এনিথিং টু সো মোর ফেয়ার। মনে করো ফেয়ার, আমি লাস্ট শব্দটুকু ধরবো যেহেতু, তো এখানে আমি এ লিখলাম, যেমন করে আমরা ছোটবেলায় এক্স লিখতাম সেভাবে এ ম্যাথে। তো এখানে আমরা ABCD দিয়েই আমরা দেখি। তো এটা এ, ফেয়ার, ফেয়ার হচ্ছে এ। তাহলে ফেয়ারের সাথে মিল পাচ্ছি আমরা কোথায়? দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার। তাহলে ফেয়ারের সাথে আমরা মিল পাচ্ছি ওয়্যারে, এখানে আমরা লিখবো এ। ঠিক আছে। আচ্ছা, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। বাই, বাইকে আমরা লিখবো বি। এখানে আমরা মিল পাচ্ছি কোথায়? এই ম্যাজেস্টিতে, এই ম্যাজেস্টিতে। ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো? বি। ABBA। আর যেহেতু এটা ইতালিয়ান সনেট, তাই এখানে ABBA CDC CDC এই ফর্মে হবে। আবার ফেয়ার ওয়্যার এর পরে আমরা আসছি ওয়্যার বেয়ার, ওয়্যার বেয়ার, ওয়্যার বেয়ার। এখানে যে একটা মিল রয়েছে তাই আমরা এখানে করব, এখানে লিখবো এ। ওকে। আবার আসছে লাই, লাই তাহলে কি হবে? লাই হবে বি। স্কাই, স্কাই কি হবে? স্কাই হবে বি। এখানে আছে এয়ার, বেয়ার এয়ার, বেয়ার এয়ার, এখানে হবে এ। এবার দেখো, এখানে যেগুলো যে তুমি এ লিখেছি সেগুলোর মধ্যে অন্তে মিল রয়েছে, মানে ফেয়ার, ছন্দটা মিলছে, ফেয়ার ওয়্যার বেয়ার এয়ার, ফেয়ার ওয়্যার বেয়ার এয়ার, মিল পেলাম, তাই লিখলাম আমরা এখানে এ এ এ এ। বাই স্টাই ম্যাজেস্টি, টিবি, মানে যদি এভাবে বলি তো ওটা মিল তো রয়েছে। স্কাই লাই, ওই জন্য বিবি, ABBA। এবার দেখো এখানে স্টিপ, স্টিপের সাথে কিন্তু এর কোনো মিল নেই, স্টিপ কিন্তু অন্য একটা অন্যভাবে প্রনাউন্সিয়েশন হচ্ছে, তাই স্টিপ হবে সি। যেহেতু এখানে প্রথম ব্রেকটা হলো ওটা, তাই সি। হিল হবে ডি, CD। ও সো ফানি। সি, সি, এটা কি বললাম? গুড, এটা হবে ডি। ঠিক আছে, হিল। আবার এখানে আসছি আমরা সি, CDC। এখানে আসছি আমরা ডি, CDCD। স্লিপ, অ্যাসলিপ, অ্যাসলিপে কি হবে? সি, স্টিল, স্টিলে কি হবে? ডি। ক্লিয়ার? দেবো, তো তোমরা লিখতে বসতে অসুবিধা হলেও তোমাদের কোনো চাপ হবে না, ওখান থেকে দেখে নিতে পারো। রাইম স্কিম: ফেয়ার ওয়্যার বেয়ার এয়ার, স্টিপ ডিপ অ্যাসলিপ। তো এইভাবে হয় রাইম স্কিম। কবিতার ক্ষেত্রে এগুলো নভেলে হয় না, প্রোজে হয় না, এসেতে হয় না, এগুলো হয় একমাত্র কোথায়? এগুলো হয় একমাত্র কবিতাতে। ঠিক আছে। ওকে, আশা করি তোমাদের খুব ভালো লাগলো। আমার শেষ হয়নি এখনো। হুম। তো এখানে explanation আছে: the poet starts his poem by saying that the scene of the city from Westminster Bridge is so beautiful that there cannot be anything more beautiful than this scene on this earth. A man who can pass by this beautiful scene without being affected by it would be very dull. যেটা বললাম যে এই জায়গাটা এত সুন্দর যে মানুষটা এটা দিয়ে পেরিয়ে যাবে অথচ সিন বিউটিটাকে প্রেস করবে না, সেই মানুষটা অ্যাকচুয়ালি ডাল একটা মানুষ। The site is full of grandeur and appeals greatly to the heart. ভীষণ সুন্দর একটা জায়গা, মন মন ভালো করে দেওয়া জায়গা। It seems that the city of London is wearing a white dress of light of the morning. The city is without the noise of the day. দিনের চেঁচামেচি নেই, চিৎকার নেই, সাইলেন্ট, পিসফুল, opens up to the sky, আকাশের দিকে তাকিয়ে যেন সুন্দর একটা ব্যাপার। The poet says that in the river there are ships and on the bank there are towers, theatres and temples or churches lying silent and glittering in the smokeless morning's air. লন্ডনে যেটা একদম স্মোকি জায়গা, পলিউশন, সেগুলো এখানে নেই। In the sestet last 6 lines of his sonnet, Wordsworth speaks of the glorious beauty of the sunshine of the morning. সকালের সূর্যোদয়ের কথা উনি বলছেন। He expresses the view that the sun was never seen in the grandeur of the beauty of sunshine in any valley. সূর্যকে কখনো এরকম অবস্থায় আমরা আগে দেখিনি। On any rock or hill as it is shining on this morning. এত সুন্দর লাগছে।
সারাক্ষণ পলিউশনের মধ্যে থাকতে থাকতে আমরা যখন ঘুরতে যাই পাহাড়ে বা সমুদ্রে, আমাদের যেমন ভালো লাগে তেমন কবিরও ভালো লাগছে. The poet says that he neither saw nor felt such deep calm ever before. The river Thames flows majestically in its own course, at its own chosen path. The poet feels grateful to God for the quiet scene in which even the house appears so still as if they are sleeping. It seems that the heart of the big city has stopped beating to see the beauty of the calm and quiet of the natural objects. ঠিক আছে? এত সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দর যে এই যে জায়গাটা রয়েছে, গোটা শহরটা এত শান্ত, এত চুপচাপ যে আহ কবির মনে হচ্ছে যে এই বড় শহরটার হার্টটাও যেন থেমে গেছে, এত চারিদিকটা কাম. This calm and quiet beauty of morning has been placed as a contrast to the commercial character of the city of London during this day when there is a great noise bustle. যেই জায়গাটা লন্ডনের থেকে একদম আলাদা, লন্ডনে চিৎকার চেঁচামেচি, পলিউশন, নোংরা, আর ফ্রাস্ট্রেটেড লাগে কবির. এখানে এসে কবির মনে হচ্ছে কবি যেন একটা প্রাণ, উনি যেন ঘরে প্রাণ ফিরে পেয়েছেন. এত সুন্দর একটা সেরেন বিউটি, এত ভালো লাগছে চারিদিকটা, এত সুন্দর. তো আহ এটাই হচ্ছে ওনার মনে হচ্ছে যে চারিদিকটা বেশ ভালো, বেশ সুন্দর, সব ভালো হয়ে আছে. ওকে, চলো নেক্সট স্লাইড. লুকিং অ্যাট দ্য বিউটি. Looking at the beauty of London city in the early morning, the poet is quite mesmerized by it. It seems that the city is wearing a garment of beauty. ওনার মনে হচ্ছে শহরটা যেন একটা সুন্দর জামা পরে রয়েছে, একটা সুন্দর পোশাক. The tall building of the city, its towers, domes, theatres, and temples, as well as the big ships anchored at its harbour, lie upon in the smokeless air of the early morning. They look bright and glittering. শুধু শুধু এই শহরটা না, শুধু এই জায়গাটা না, সব যেন গ্লিটারিং, সব যেন চমকাচ্ছে. In the concluding lines of composed upon Westminster Bridge, what has struck the poet most about the sight of London city early in the morning is the calm that has enveloped it. The entire city seems to be sleeping. গোটা শহরটাকে দেখে মনে হচ্ছে শহরটা ঘুমিয়ে আছে. It has not stirred as yet. এখনো ওঠেনি. Once it does so, it would start throbbing with activities. ঘুম থেকে জেগে উঠলে হয়তো কাজ শুরু করবে. But at the moment, this mighty heart of England is still. ইংল্যান্ড এখনো ঘুমিয়ে রয়েছে. In the first 8 lines of the poem, the poet expresses his delight over the pleasant scene and also claims that a person who is sensitive could not afford to ignore this beauty, calmness and serenity of morning time and pass by. আমি এটাকে more elaborately explain করেছি, তোমাদের ব্রড নোটের ক্ষেত্রে লিখতে সুবিধা হবে, তোমরা এখান থেকে হেল্প নিতে পারো. Only callous or dull people can ignore. Callous মানে যারা কোনো কিছুকে পাত্তা দেয় না, বোরিং, এই তারাই ইগনোর করবে এত সুন্দর সাইটটা. দেয়ার ইজ নো হাসেল অ্যান্ড বাসেল অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল অ্যাক্টিভিটিস সিন অ্যাজ দ্য পোয়েট ক্রসেস ওভার দ্য ব্রিজ. ব্রিজ বেরোনোর সময় উনি কিচ্ছু ফিল করেননি. হাসেল বাসেল, যাতায়াত, চিৎকার চেঁচামেচি কিচ্ছু না. ইনফ্যাক্ট দ্য কোয়াইট এনভায়রনমেন্ট অফ দ্য সিটি দ্যাট হ্যাজ স্প্রেড অল ওভার সিমস দ্যাট দ্য সিটি ইজ wrapped in a garment of silence and beauty of morning time. The ships, the towers, the domes, the theatres, and the temple lie under the clean and clear sky that is showering brightness and glitter all over. চারিদিকটা যেন সুন্দর ঝকঝকে তকতকে হয়ে আছে. Like a true romantic poet, Wordsworth loves and enjoys the purity and serenity present in nature. যেহেতু উনি রোমান্টিক কবিতায়, ওনার কবিতার মধ্যে সেটা ঝলকাচ্ছে, রিফ্লেক্টেড হচ্ছে. দ্য এলাবোরেট ডিসক্রিপশন অফ নেচার রিভিলস হিজ এবিলিটি টু কিন অবজারভেশন. আর এত যে ডিসক্রিপশন উনি দিচ্ছেন সুন্দর করে ইলাবোরেটলি, এটাতে বোঝা যাচ্ছে ওনার অবজারভেশন কোয়ালিটি কত ভালো. Everything was so unusual and exciting for the poet. The rare beauty of early morning which he observes in every aspect of nature leaves him excited and enraptured. উনি যেন enraptured ফিল করছেন যে এটাও হয়, এটাও হয়, এটাও এত সুন্দর, মানে এরকমটাও হতে পারে. দিস ইজ সো এনগ্রসিং. এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার. ইজ ইট ইভেন পসিবল? এটা যেন কবিকে একটা প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে. The way the sun steps beautifully over the valleys and hills to cast its first splendor filled the poet with joy and ecstasy. যেভাবে সূর্যটা উঠছে, যেভাবে চারিদিকটা আলোয় ভরে যাচ্ছে সূর্যের প্রথম রশ্মিতে, তাতে কবি আনন্দিত, এক্সট্যাটিক উনি ফিল করছেন, একদম উল্লাসিত ফিল করছেন. The city glistens in the morning sunshine that gives the city a cool and majestic look.
The calmness spread all over is also deep. চারিদিকটা শান্ত. The river flows without any disturbance. কোনো disturbance নেই, কিচ্ছু নেই. নদীটা নিজস্ব গতিতে বয়ে চলেছে. As the ships and boats are all standing still and the river is free will to flow remains unhindered. Right from the beginning to the end of the poem, the poet shares his excitement and praises the unique calmness present in the morning time. In absence of the usual activities, the city appears to remain calm and still. গোটা শহরটাকে কেমন মনে হচ্ছে? কাম, স্টিল. ইট সিমস দ্য সিটি ইজ লাইং অ্যাসলিপ. দেখে মনে হচ্ছে শহরটা যেন ঘুমাচ্ছে. হিয়ার দ্য সিটি অফ লন্ডন ইজ কম্পেয়ার টু আ মাইটি হার্ট. লন্ডনকে এখানে বলা হচ্ছে, তুলনা করা হচ্ছে মাইটি হার্টের সাথে. দ্যাট ইজ লাইং স্টিল অ্যান্ড রেন্ডারিং আনইউজুয়াল কামনেস অ্যান্ড পিস ইন দ্য এনভায়রনমেন্ট. দ্য পোয়েট ওয়াজ ডিপলি ইন্সপায়ার্ড বাই দ্য বিউটিফুল সাইট অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং. সকালের এই লন্ডনের এক্সকুইজাইট সাইটটা কবিকে আরো এক্সট্যাটিক ফিল করাচ্ছে. দ্য ইউনিক কামনেস অ্যান্ড বিউটি পোর্ট্রেড ইন দ্য পোয়েম রিভিলস দ্য পোয়েট strong desire for a pure and peaceful environment. In a very simple and lucid way, Wordsworth describes the wonders of morning beauty. খুব সুন্দর করে সাবলীল গতিতে. আর লুসিড ব্যাপারটা ওনার একটা খুব ইম্প্যাক্টফুল ব্যাপার. উনি খুব লুসিড ওয়েতেই সবকিছুকে লিখতেন. তো সেটাই এই মর্নিং বিউটিটাকে তুলে ধরছে. দ্য ইমেজেস লাইক গার্মেন্টস, smokeless air, for splendor, river glideth at his own sweet will, houses seem asleep and mighty heart is lying still, truly depict the majestic beauty as well as the calmness of the city of London in the early morning. সকালের লন্ডনের সকালের যে কাম ব্যাপারটা, এটা যেন আরো বেশি কনক্রিট হচ্ছে এত সুন্দর করে ওনার এই ডেসক্রিপশনে. The poet is thrilled as well as astonished to see the exquisite beauty of London in the morning time that had remained unnoticed till now. উনি আরো অবাক হচ্ছেন যে এই এত সুন্দর সেরেনিটিটা আগে কেউ কখনো দেখেনি. He gives the description of scene of London and River Thames seen from Westminster Bridge early in the morning. In fact, London, which is a busy city, appeared different in the morning. যেই শহরটা অন্য সময় ভীষণ অন্যরকম লাগে, তাকেই যেন আজকে ভীষণ অন্যরকম লাগছে. আজকে যেন অন্যরকম হয়ে আছে. ইনফ্যাক্ট লন্ডন, which is a busy city, appear different in the morning. It has far removed from the usual noise and activity of the city life. শহরের usual noise activities থেকে আলাদা. It seems the poet was spellbound to see the splendor of lovely morning, which was in complete contrast with the bustling and noise of city life. Early morning brings freshness all over. সকালবেলা চারিদিকে একদম সুন্দর একটা ব্যাপার. The earth reveals the beauty and serenity that remains eclipsed due to industrial activity initiated by human being in the name of development. The poem is a beautiful comparison between a city and nature and how both have a calming effect on a person when they are observed in the silence of the morning. কবিতাটার মধ্যে একটা সুন্দর কম্প্যারিজন রয়েছে শহর এবং নেচারের মধ্যে, এবং দুজনেই কেমন করে একটা কামিং এফেক্ট দেয়. মানে দুজনেই, শহর আর নেচার, বেশ কামিং একটা এফেক্ট মানুষ কবির মনের মধ্যে দিচ্ছে when they are observed in the silence of the morning. সকালের নিস্তব্ধতায় কবি যেন ব্যাপারটাকে আরো ভালো করে উপলব্ধি করতে পারছেন. The subject of the poem substantiates the fact that Wordsworth was a true nature poet. এবং এই কবিতাটা এটারই প্রমাণ যে ওয়ার্ডসওয়ার্থ উনি ছিলেন সত্যিই একজন প্রকৃতি প্রেমী এবং উনি নেচার পোয়েট. The use of simple language makes it easy to understand, and this is the biggest appeal of the poem as it makes the poem attractive to readers. এবং এই জন্য এই কবিতাটা হচ্ছে রিডারদের কাছেও অ্যাট্রাক্টিভ. তো এই যে আমি এতক্ষণ স্লাইডস গুলো আসলো, এগুলো তোমাদের ব্রড নোট লেখার ক্ষেত্রে ডেফিনেটলি হেল্প করবে. তো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রেখো, তোমরা নোট ডাউন করে রেখো, পেন অ্যান্ড পেপার নিয়ে বসো. আমার ক্লাস দেখা মানেই আমি চেষ্টা করি লোডেড ইনফরমেশন দেওয়ার. তো সেটা আমি কন্টিনিউ করব এবং সেটা তোমাদের অনেক হেল্প হবে. তোমরা সেটা চেষ্টা করো. Form of the poem. কবিতাটা কোন ফর্মে লেখা? The poem is an Italian sonnet, also known as Petrarchan sonnet, a 14-line poem broken into an octave, 8 lines or 2 quatrains, and a sestet, 6 lines or 2 tercets. In a traditional Italian sonnet, the octave is supposed to present the proposition. প্রথম 8টা লাইনে থাকে প্রপোজিশন. প্রপোজিশনকে আমরা বলতে পারি সর্ট অফ আ প্রবলেম. একটা প্রবলেম দেওয়া হয় এবং শেষটেটে টার্ন মানে হচ্ছে কবিতার মধ্যে ওই যে প্রবলেমটা থাকে সেই প্রবলেমটাকে রিজলভ করা হয়. তো এখানেও তাই আছে. meter most sonnets written in English follow iambic pentameter, but the lines are pretty irregular. In all his poetry, Wordsworth aimed to represent common speech, the type he might have heard in London in 1802. The poem's more flexible meter lends authenticity to the speaker's description of the city and spontaneity to the speaker's reaction to it. The stresses of the lines also often serve to emphasize specific words and reflect the speaker's strong emotions. স্বাভাবিকভাবেই
উনি আয়াম্বিক পেন্টামিটারে লিখতেন, কিন্তু কখনো কখনো লাইনগুলো ইররেগুলার, তো আয়াম্বিক পেন্টামিটার ফলো করা হয় না। ওয়ার্ডসওয়ার্থ এই কবিতায় উনি কমন স্পিচ ইউজ করেছেন, লন্ডন 1802 তে যেমন ইউজ করেছেন তেমন, এবং এই কবিতাটা খানিকটা ফ্লেক্সিবল মিটারে লেখা আমরা বলতে পারি। তো আমরা যদি ভালো করে মাইনিউটলি দেখি তো আমরা একটা দুটো লাইনে আয়াম্বিক খুঁজে পাবো, যেমন আমি প্রথম লাইনে তোমাদেরকে দেখালাম। স্ট্রেস রয়েছে, স্ট্রেসেস অফ দ্য লাইনস অলসো অফেন সার্ভ টু এমফাসাইজ স্পেসিফিক ওয়ার্ডস, কখনো কোনো স্পেসিফিক কোনো শব্দকে স্ট্রেসটা বোঝাচ্ছে, যেখানে বা কোথাও স্পিকারের স্ট্রং ইমোশন রয়েছে সেখানেও একটা স্ট্রেস ইউজ করা হয়েছে। আহ, এবার আসছে আমরা আয়াম। হোয়াট ইজ আয়াম? আয়াম হচ্ছে একটা টু সিলেবল মেট্রিক্যাল প্যাটার্ন ইন পোয়েট্রি ইন উইচ ওয়ান আনস্ট্রেস সিলেবল ইজ ফলোড বাই আ স্ট্রেস সিলেবল। একটা আনস্ট্রেস সিলেবল সবসময় একটা স্ট্রেস সিলেবলকে ফলো করে, সেটাই হচ্ছে আয়াম। Rhyme scheme. Typical rhyme scheme for an Italian sonnet is A B B A A B B A for the octave, and either C D E C D E or C D C D C D for the sestet. And this poem follows that faithfully. A B B A A B B A C D C D C D C D C D C D। ঠিক আছে, মাথায় রাখবে এভাবে। This is very very important for your um, MCQ type of questions. Okay. Who is the speaker of this poem? Okay. The speaker of Westminster Bridge has no name, gender, or identifying features. Given biographical information, one could argue that the speaker is Wordsworth. তো স্পিকারের তো নাম জেন্ডার কিছু নেই যাতে করে আমরা চিনতে পারবো, তো তাও আমরা বলতে পারি যে এখানে স্পিকার হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বাট দ্য পোয়েম ইটসেলফ কন্টেন্স নান অফ দ্যাট ইনফরমেশন, কিন্তু কবিতা সেটা কিছু দেওয়া নেই। What is clear is that the speaker is a person who is surprised, delighted, conflicted about, and in awe of the view of the city. আমরা শুধু এটুকুই দেখতে পাচ্ছি, যে স্পিকার রয়েছে তিনি একদম অবাক, অভিভূত, ডিলাইটেড, কনফ্লিক্টেড। The view is powerful enough to give the speaker what at first sounds like absolute confidence. এই ভিউটা এত সুন্দর যে স্পিকার যেন একটা কনফিডেন্স পাচ্ছে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার অ্যান্ড লেটার নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ, এই যে লাইনগুলো উনি বলছেন সেগুলোতে রিফ্লেক্টেড হচ্ছে। But the poem's careful descriptions reveal that the speaker is at least on some level conscious of the contradictions in the pretty view. The buildings are bright and glittering. Building gulo bright, glittering, but only because the air is smokeless. In the final image, the speaker sees the whole city, a collection of over 1 million people, as a single heart. By developing toward the mighty heart lying in wait, the most striking and ambiguous image of the poem, the speaker comes across as aware of the fleeting nature of the city's tranquility. ঠিক আছে, তো দিস ইজ কাইন্ড অফ 2 marks কোয়েশ্চেন, তো তোমরা একটু দেখে নিও। ফিগার্স অফ স্পিচ, এটা আমি অলরেডি ডিসকাস করলাম। Art, Earth has not anything to show more fair, এটাকে হাইপারবোল। Dull would he be of soul who could pass by, inversion। পার্সনিফিকেশনও হবে কারণ এখানে দ্য সিটি নাও ডাথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, এটা পার্সনিফিকেশন কারণ এখানে সিটিকে মানুষের মতো তুলনা করা হয়েছে। এটা সিমিলিও হবে কারণ লাইক ইউজ করা হয়েছে। সিপস টাওয়ার ডোম থিয়েটার অ্যান্ড টেম্পলস লাই, এখানে টি এর আধিক্য বেশি জন্য অ্যালিটারেশন হবে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, এটাও ইনভার্সনের এক্সাম্পল, আবার হাইপারবোলেরও এক্সাম্পল। হুম, in his first splendor, valley, rock or hill, এটা personification. Never saw I, never felt a calm so deep, এটা hyperbole example, inversion example. The river glided at his own sweet will, এটা personification example. Dear God, the very house seem asleep, এটা personification. Very houses seem asleep, তো এখানে house কে আমরা যদি দেখি তো হাউস তো ঘুমায় না, হাউসে থাকা মানুষজন ঘুমায়, সেজন্য এটা পার্সনিফিকেশন। ডিয়ার গড বলে গডকে ডাকা হচ্ছে জন্য এটা আমরা ইনভোকেশন বলতে পারি। প্যারাডক্স, দ্য সিটি ওয়ার্স দ্য মর্নিং সানলাইট লাইক আ গার্মেন্ট অর পিস অফ ক্লোদিং অ্যাট দ্য সেম টাইম হাউএভার দ্য সিটি ইজ বেয়ার, এটা প্যারাডক্স কারণ একবারে আমরা বলছি জামা পড়েছে আবার পরক্ষণেই বলছি বেয়ার, তো এটা একটা এক্সাম্পল অফ প্যারাডক্স। প্যারাডক্সে দুটো বিপরীত ধর্মী শব্দ সেন্টেন্সের শুরুতে আর শেষে থাকবে। পার্সনিফিকেশন যেখানে যেখানে ইউজ করা হয়েছে সেটা একটু দেখে নাও। লাইন নাম্বার 1 ইউজ করা হয়েছে, লাইন 4 to 5 ইউজ করা হয়েছে, লাইন নাম্বার 5 to 6 এ ইউজ করা হয়েছে, লাইন নাম্বার 9 to 10 এ, লাইন 12 এ, লাইন 13 এ। তো পার্সনিফিকেশন এখানে এখানে ইউজ করা হয়েছে। আমি আর রিড আউট করলাম না, তোমরা এগুলোকে খাতার মধ্যে নোট ডাউন করে নিও।
থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং সো পেশেন্ট, ফর বিং সো কাইন্ড। তোমাদের যদি ভালো লাগে আমার ক্লাস, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আম, আমি আমি খুব খুশি হব। থ্যাংক ইউ। আবার পরে দেখা হবে উইথ অ্যানাদার টেক্সট। বাই।